ওকে, সো এটা হচ্ছে কি আমাদের উইথ দ্য অ্যাডজাস্টমেন্ট অফ এক্সট্রা ক্লাসেস, দিস ইজ আওয়ার লেকচার 18, অফিসিয়ালি লেকচার 18। এন্ড যদি ক্যালকুলেশন বলেন এটা কিন্তু আমাদের লেকচার 19, মানে আমাদের ক্লাস ওয়াইজ হচ্ছে লেকচার 19। বাট আমি যদি অনলাইন ক্লাসের যে আমি যে ভিডিওস গুলো দিই ওখানে কন্টিনিউটি মেনটেন করলে দিস ইজ লেকচার 18। সো আমরা আজকে হচ্ছে গিয়ে আমি প্রথমে আজকে ক্লাস স্টার্ট করার আগে আমরা আমাদের ক্লাস টেস্ট সিটিটার জন্য একটু অ্যানাউন্সমেন্টে যাব। আমরা সিটিটা কবে নিতে পারি এটা আপনাদের সাথে আমি একটু জানতে চাচ্ছি। সো এই ফ্রাইডেতে কখন ফ্রি আছেন বলেন? ম্যাম আমাদের ফ্রাইডে সকাল 8টা থেকে 9:30 ম্যাম একটা ক্লাস। সকালে শুধু আমাদের একটা ক্লাস, সারাদিন কোনো আচ্ছা, ক্লাস। সারাদিন তাহলে ফ্রি। ফ্রাইডে 3:30 ফ্রি? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে জি 3:30 ম্যাম। PM এ আপনাদের হচ্ছে গিয়ে ক্লাস টেস্টটা হবে, সিটি 2 যেটা, ঠিক আছে? সো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ক্লাস টেস্টটাকে আমরা এটা তো একটা ক্লাস হিসেবে কাউন্ট করি, এক্সট্রা ক্লাস। তাহলে আমি হয়তো থার্সডেতে এক্সট্রা ক্লাসটা নিব না। আপনাদের চ্যাপ্টার থাকবেন হচ্ছে কি, যেহেতু আপনারা আগে দিচ্ছেন, শর্ট নোটিসে দিচ্ছেন, আমি দুটো চ্যাপ্টার উপর নিব। একটা হচ্ছে চ্যাপ্টার 13 হুইচ ইজ কস্ট অফ প্রোডাকশন, আর লাস্ট ক্লাসে আমরা যেটা শেষ করেছি চ্যাপ্টার 11 ট্র্যাজেডি অফ কমন্স, ফ্রি রাইডার প্রবলেম, এটার উপরে যে চ্যাপ্টারটা আমরা করে আসলাম, ঠিক আছে? এই দুটো চ্যাপ্টারের উপরে হচ্ছে কি আমাদের ক্লাস টেস্টটা হবে। এবং ক্লাস টেস্টটা জাস্ট লাইক দ্য ফার্স্ট ক্লাস টেস্ট আমাদের যেভাবে আমরা দিয়েছিলাম সেভাবে হচ্ছে গিয়ে হবে। এবং সেক্ষেত্রে হচ্ছে গিয়ে সেম থিং, আমি গুগল ক্লাসরুমে আপনাদের কোশ্চেন আপলোড করে দিব। সেখান থেকে আপনি কোশ্চেন দেখে একটা টাইমিং দেওয়া থাকবে, লাইক 1 আওয়ার। 1 আওয়ারের মধ্যে কমপ্লিট করবেন, করে সাবমিট করবেন। লেট সাবমিশন অ্যাকসেপ্ট করা হবে না। এবং গুগল ক্লাসরুম ছাড়া অন্য কোনো ফর্মে আপনি আমাকে মেইল করেন, মেসেঞ্জারে পাঠান, যা খুশি তাই করেন, আমি কোনো জায়গায় আপনার ক্লাস টেস্টের কপি অ্যাকসেপ্ট করবো না। জাস্ট গুগল ক্লাসরুম ইজ দ্য অথরাইজড ফর্ম ফর দিস পারপাসেস। আমাদের ক্লাস টেস্টটা হবে, ঠিক আছে? ম্যাম 1 আওয়ার তো কম হয়ে যাবে না? আগে কোশ্চেন জি করি, ম্যাম। আমি এখন কোশ্চেন মেকই করি নাই। কোশ্চেন মেক করি নাই, কোশ্চেন আর মেক ম্যাম করব। কোশ্চেন, তারপরে কোশ্চেন সাবমিট, মানে অ্যানসার তো আমি সাবমিট করার জন্য কিছু এক্সট্রা টাইম দিই। তো সব মিলিয়ে একটা টাইম দিব। তাই মেইন কথা হচ্ছে 3:30 তে তখন ম্যাম এরকম একটা মিটিং কল করা থাকবে। আমি হয়তো ক্লাসটা অন করব, করে ওই যে যেভাবে গুগল ক্লাসরুমে কোশ্চেন অ্যাসাইন করে দিয়েছে আপনাদের, ওভাবে অ্যাসাইন করে জি দিব, ম্যাম। তারপরে বলবো এক্সাম স্টার্ট, ঠিক আছে? তারপরে আপনারা ক্লাসরুম লিভ করে সুন্দর মতো ওখানে বসে এক্সামটা দিবেন। আর ম্যাম ফার্স্ট সিটির হচ্ছে মেকআপটা কবে নেবেন? আচ্ছা, ফার্স্ট সিটির মেকআপটা আমার যেটা ইচ্ছে ছিল, যেই দিন হচ্ছে কি আমি ক্লাস টেস্টটা সেকেন্ড সিটিটা নিতে চাচ্ছিলাম, ওই দিন মর্নিং এ নিতে চাচ্ছিলাম। তো ওই দিন মর্নিং এ তো হচ্ছে আপনারা বিজি। তো আমি ওই তাহলে নেক্সট টুয়েসডে বা নেক্সট থার্সডে, হুম, ওই ওই দিন আমার ক্লাস শেষে আপনাদের আমি কোশ্চেনটা দিয়ে দিব। কোশ্চেন দিয়ে যারা যারা মিস করেছেন ওটা মেকআপ সিটিটা নেক্সট উইকে নিতে হবে, কিন্তু সিলেবাস সেম থাকবে। ম্যাম আবার একটু বলবেন, নেটের নেক্সট জন্য উইকে, শোনা যায় না, আবার একটু বলবেন। নেক্সট টুইসডে বা নেক্সট জি আচ্ছা থার্সডে ম্যাম। আমি তাহলে মেকআপ সিটিটা নিব। আর এই ফ্রাইডেতে আমরা এক্সট্রা ক্লাসে হচ্ছে গিয়ে আমাদের ক্লাস টেস্টটা নিয়ে ফেলি। ওকে, আচ্ছা ম্যাম, এই থ্যাংক ইউ। ফ্রাইডে 3:30, ঠিক আছে? আর কোনো কোশ্চেন? আমি 3টা ক্লাস টেস্ট নিব। 3টা না ম্যাম। ক্লাস থেকে আপনাদের ক্লাস টেস্ট থেকে আপনারা তো জানেন যে অটোমেটিক্যালি আপনাদের হচ্ছে কি বেস্ট ওয়ান কাউন্ট হয়, সরি বেস্ট টু কাউন্ট হয় আপনাদের সফটওয়্যারে। আমি ব্রেকআউট রুম ক্রিয়েট করছি মাঝে মধ্যেই ক্লাসে আপনাদের গ্রুপ অ্যাক্টিভিটিজ এর জন্য। অলরেডি আমরা একদিন একটা ব্রেকআউট রুমে অ্যাক্টিভিটিস করেছি। সো এইখান থেকে হচ্ছে কি আমি কিছু প্রেজেন্টেশনের মার্কসটা আমি এখান থেকে কাউন্ট করে আনবো। আমাদের একটা অনগোয়িং প্রজেক্ট আছে গ্রিন ইকোনমি। এই প্রজেক্টে আপনার যে অ্যাক্টিভিটিস থাকবে ফেসবুক গ্রুপে আমাদের, সেটা অবশ্যই ওখান থেকে আমি এটা মনিটরিং করছি। ওটার উপরে বেসিসে আপনার মার্কিং গুলো আসবে। আর বাকি তো মিড ফাইনাল, সেটা জানেনি। ওকে, সো তাহলে আমরা আজকে কি স্টার্ট করবো সেটাতে চলে যাই। So in last class we talk about in last class we talk about the types of goods, where we get ideas about different type of goods according to criteria. One is rival in consumption, another one is excludability. So then we have find out there are 4 types of goods: private goods, public goods, common resources, and natural monopoly. So from there we have find out for public goods and for common resources there are 2 problems. One is tragedy of commons, another one is free rider problem. এই জিনিসগুলো কিন্তু আমরা লাস্ট ক্লাসে পড়েছি, এবং যেহেতু বলে দিলাম ক্লাস টেস্টে অ্যানাউন্স করেছি এই চ্যাপ্টারটার উপরে, so that those are important part. And before it we completed the one of the interesting chapter in economics, cost of production, যেখানে আমরা নিজেরাই কস্ট ক্যালকুলেশন করছি। ওখানে অনেক ছোট ছোট প্রশ্ন ছিল, নিজেরা টেবিল মেক করে আমরা হচ্ছে ক্যালকুলেশন করেছিলাম যে কিভাবে হচ্ছে গিয়ে কস্ট ক্যালকুলেশন করা যায়, এই বিষয়গুলো ছিল।
তো আজকের ক্লাসে আমরা যেটা নিয়ে স্টাডি করব মেইনলি দিস ওয়ান ইজ অ্যাবাউট আচ্ছা একটু স্ক্রিন শেয়ার করে নিই, জাস্ট অ্যালাউ মি সাম টাইম। Okay, so still we are using this reference book, that is the Microeconomics by Gregory Mankiw. এরপরের দিন থেকে আসলে আমরা ম্যাক্রো ইকোনমিক্স এর বইটা নিয়ে স্টাডি করব। ওখানে আমরা হচ্ছে কি আসলে আপনার জিডিপি এন্ড জিএনপি মানে আমি নেক্সট পার্ট গুলোই পড়বো হচ্ছে ম্যাক্রো থেকে। এটাই আমাদের মাইক্রো ইকোনমিক্স এর লাস্ট পার্ট। যদি এখন আমরা যে পার্ট গুলো পড়ছি এগুলো মাইক্রো অ্যাকচুয়ালি পুরোপুরি কভার করে না, এখানে আসলে অনেক ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে ম্যাক্রো পোর্শনও আসে। তো মেইনলি এই জন্য আমরা এই বইটাই এখনো ফলো করছি। এরপরে আমরা যে অন্য একটা রেফারেন্সে যাবো সেটার জন্য আপনাদের সাথে আমি বুকটা শেয়ার করবো। সো টুডে উই আর গোইং টু কভারিং ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার। আমি মেনশনই করলাম এটা খুবই ইজি একটা চ্যাপ্টার, মানে এই চ্যাপ্টার পড়ানো এটা আমার ওই যে আমার যে 5 ইয়ার্স এর নিস আছে ওকেও যদি বুঝাই ও এই চ্যাপ্টারটা বুঝবে, এরকম হচ্ছে ইজি একটা চ্যাপ্টার আমরা আজকে পড়বো। So in this chapter we're going to learn about what is externality. In economics, what is externality actually? What's happening? Why my mouse is not working? Sorry. So externality নিয়ে আমরা পড়বো, দেন হচ্ছে গিয়ে আমরা চলে যাবো হচ্ছে গিয়ে what are the types of externalities, then we will get idea about আচ্ছা ওয়েট আমার মাউস একটু প্রবলেম করছে, আমার ল্যাপটপের প্রবলেম হচ্ছে, এটা এই কেনার পর থেকে ল্যাপটপের প্রবলেম। এটা যদিও ওদেরকে বলা হয়েছে কিন্তু কোনো সলিউশন পাইনি। আমার ল্যাপটপ যখন চার্জে থাকে তখন আমার মাউসটা বাউন্স করে, কাজ করে না, বুঝতে পারছেন? কারণ ম্যাম টাচ আপনি কি প্যাড এটা নিউ কিনছেন নাকি ম্যাম সেকেন্ড হ্যান্ড? না না এটা নিউ, তাহলে ম্যাম এটা তো হওয়ার ম্যাম কথা। ম্যাম হ্যাঁ মাউস যখন ম্যাম বাউন্স করে ম্যাম উইন্ডোজের সমস্যা হতে পারে। উইন্ডোজের সমস্যা, মানে চার্জ যখন চার্জ নেয় তখন মাউসটা বাউন্স করে। আমার আবার এটা টাচ প্যাড, তো এটার কারণে একটা প্রবলেম হতে পারে, বুঝতে পারছেন? মানে অনেকগুলো অপশন আছে, শুধু এটা না, ইনবিল আর একটা মাউস দেওয়া আছে। সো চার্জ যখন দেয় তখন এই সমস্যাটা করে, চার্জ নিতে গেলে মাউসটা তখন এই যে একবার একটা ঝামেলায় পড়েছে, এটা এখনো ঠিক হচ্ছে না। বুঝছেন? মানে আপনি এক্সটার্নাল মাউস ব্যবহার ইউজ করলে হয়তো বা এটা সমস্যাটা এটা করার কথা। প্রবলেমটা সলভ হবে, হ্যাঁ আই গট ইট। বাট এটা হচ্ছে জাস্ট আমার শুধু চার্জে যখন আমি দিচ্ছি, যে এখন চার্জে দেওয়া ছিল তো চার্জ পোর্ট থেকে আমি যদিও ও ইয়াটা করেছে, ওপেন করেছে, বাট এই প্রবলেমটা যাচ্ছে না। অনেক ক্ষেত্রে আমার এই বুঝছি। প্রবলেমটা তখন সলভ হয় না। আচ্ছা, সো যেটা বলছিলাম যে আমরা এক্সটার্নালিটিস নিয়ে স্টাডি করব। এক্সটার্নালিটিস দেন হচ্ছে আমরা টাইপ অফ এক্সটার্নালিটিস এ যাব। আমি কিন্তু এখন মানে স্ক্রিন টাচ করে কাজ করছি, মানে আমার মাউস দিয়ে কাজ করছে না, বিকজ মাউস একটা কাজই করছে না। তো এইটা হয় হচ্ছে গিয়ে, এটা প্রথম থেকেই সমস্যা ছিল, ওদের কাছে নিয়ে গেলাম, ওরা বললো যে এটা হচ্ছে মানে এটা এই প্রবলেম কেন হয় এটা ওরা বুঝতে পারছে না। সো এক্সটার্নালিটিসটা আমরা ছিলাম, তো এক্সটার্নালিটিসে আমরা এখানে যেটা যাব, যে এখানে হচ্ছে আমরা টাইপ অফ এক্সটার্নালিটিস পাবো। সেখানে আমরা দেখবো যে there are two type of externalities, one is negative externality, another one is positive externality. So what are those, আমরা সেগুলো সম্পর্কে দেখবো। তারপরে হচ্ছে কি এক্সটার্নালিটি সলিউশনের জন্য ইকোনমিক্সে একটা থিওরাম আছে, এটাকে বলে কোস থিওরাম। এটা একদম এই চ্যাপ্টারের শেষের দিকে আছে। কোস থিওরামটা নিয়ে আমরা শুধু আইডিয়া নিব, কিন্তু কোস থিওরামটাকে আমরা আসলে ওইভাবে আমি এখান থেকে কোশ্চেন করি না যে কোস থিওরাম নিয়ে স্টাডি করবো। তো কোস থিওরাম নিয়ে আমি সেটা প্রশ্ন করি তা না, কিন্তু কোস থিওরাম থেকে আমরা হচ্ছে গিয়ে আইডিয়া নিব যে এটা কি। আচ্ছা ওয়েট, একটু ওয়েট করেন আম্মা, আমি না ক্লাস নিচ্ছি। সো কোস থিওরামটা হচ্ছে কি আমরা পড়াবো, আমরা এটা সম্পর্কে জাস্ট আইডিয়া নিব যে এটা কিভাবে কাজ করে, সেটা সম্পর্কে জানবো। জানার পরে হচ্ছে কি চ্যাপ্টারটা শেষ করব। তবে মেইনলি এই চ্যাপ্টারের ফোকাসিং পয়েন্টই যেটা বলছিলাম, যে আমরা আসলে কিভাবে আপনার হচ্ছে গিয়ে আমরা আমরা হচ্ছে গিয়ে কিভাবে এক্সটার্নালিটিসটা কিভাবে আসলে ইকোনমিক্সে কাজ করে এবং এটার আসলে ইম্প্যাক্টটা কি, এটাই আমাদের জানার বিষয়। So let's jump on the topic. That is, what is externalities? So, as written in your book, that is, externality means it's the uncompensated impact from for one person action on the well-being of a bystander. তো যেটা বলছে যে একজন মানুষের কাজের জন্য যে আমার যে হচ্ছে কি ইম্প্যাক্টটা পড়ে, আপনার একজন মানুষের কাজের জন্য, মানে আপনি এখানে যেটা হবে যে আপনার এখানে কোনো প্রকার কোনো ইনভলভমেন্ট নাই, বাট অন্য আরেকজন কোন একটা ইকোনমিক অ্যাক্টিভিটিস করছে, সো উইদাউট এনি ইনভলভিং
that activities you are sufferer or you are gainer for this purposes. So this whole term is called externality. Say for example, দেখেন আমি এখনই আমার ভাষায় বললাম যে আমি ক্লাস নিচ্ছি, what does it mean? They are doing something. They are doing something, so some noises are coming from there, so for that purposes I am disturbed. আমি কিন্তু ওটা করছি না, আমার বাসায় অন্য কোনো কাজ হচ্ছে বা আমার আশেপাশে অন্য কোনো কাজ হচ্ছে যে কাজের সাথে আমি কোনোভাবে ইনভলভ না, তো সেই কাজের জন্য আমি হচ্ছে কি ডিস্টার্ব হচ্ছি বা আমি আপনার হচ্ছে গিয়ে ওটার সাথে আপনার কি বলা যায়, ওটার সাথে আমি হচ্ছে গিয়ে রিলেটেড না, কিন্তু ওই কাজটার কারণে আমি এখানে কিছুটা নেগেটিভলি এফেক্টেড হচ্ছি। এই সিচুয়েশনটাকে আমি এক্সটার্নালিটি বলবো, এটাকে আমরা মানি টার্মে ক্যালকুলেশন করতে পারবো। অর সাপোজ ধরেন আজকে এনভায়রনমেন্টটা খুব সুন্দর একটা বৃষ্টি স্নাত এনভায়রনমেন্ট, এই কারণে আমার কি হচ্ছে যে আমাদের সবার মুড ভালো, হ্যাঁ আমরা সবাই খুব গুড ফিল করছি, তো সেই কারণে আমরা দেখা যাচ্ছে সবাই যখন খুব ভালো ফিল করছে আমাদের ক্লাস করতে ভালো লাগছে। তো এই যে গুড একটা এনভায়রনমেন্ট হলে আমাদের ক্লাস করতে ভালো লাগছে, দেখেন এখানে কিন্তু আমাদের কোনো প্রকার কোনো ইনভলভমেন্ট নাই, অটোমেটিক্যালি একটা এনভায়রনমেন্ট ভালো, কিন্তু এই জন্য হচ্ছে কি আমি ভালোভাবে ক্লাস করতে পারছি। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এক্সটার্নালিটি। অথবা ধরেন হচ্ছে গিয়ে আপনি ক্লাস করছেন, এই সময় হচ্ছে গিয়ে আপনার পাশে একটা বিল্ডিং এ কনস্ট্রাকশন ফার্মে কাজ হচ্ছে, তো সেই কনস্ট্রাকশনের জন্য আপনার হচ্ছে গিয়ে বারবার কনসেন্ট্রেশন ড্রপ হচ্ছে, কারণ ওখানে খটখট শব্দ হচ্ছে বা ড্রিল মেশিন দিয়ে ড্রিল করছে, সো দ্যাট আপনার কনসেন্ট্রেশন ব্রেকডাউন হচ্ছে। সো ওই যে কনসেন্ট্রেশন মানে ওই যে ফার্মে যে কাজটা হচ্ছিল বা ওখানে কিন্তু ওটার সাথে আপনি কোনোভাবে ইনভলভ না, বাট ওনার ইকোনমিক অ্যাক্টিভিটিস এর কারণে আপনি নেগেটিভলি এফেক্টেড বা আপনি অনেক ক্ষেত্রে পজিটিভলি এফেক্টেড হতে পারেন, এটা হচ্ছে এক্সটার্নালিটি। আচ্ছা, যেমন ধরেন একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, আমরা অনেকে আছে যে কনসার্ট পছন্দ করি, অনেকে পছন্দ করি না। তো ধরে নিলাম যে এখন একটা কনসার্ট হচ্ছে, প্রতীক আর সাকিব দুইজনের বাসা ওই যেখানে কনসার্ট হচ্ছে পাশাপাশি। সো কনসার্টে সাপোজ কার গান হচ্ছে, মমতাজের গান হচ্ছে, হ্যাঁ এখন ওটা শুনে প্রতীকের খুব ভালো লাগছে, প্রতীক চিন্তা করছে ওয়াও আমি ফ্রি অফ কস্টে কনসার্টেও যাইনি, তারপরে কিন্তু মমতাজের সং গুলো আমি শুনতে পাচ্ছি। আর এদিকে সাকিব ওই সময় খুব মজা করে ঘুমাচ্ছিল, ওই সংটার কারণে গানের জন্য ঘুমাতে পারলো না। সো এখন দেখেন একই অ্যাক্টিভিটিস একই ইকোনমি, যে মমতাজের গান হচ্ছে বা কনসার্ট হচ্ছে, দ্যাটস অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটিস অবভিয়াসলি। সো ফর দ্যাট পারপাসেস প্রতীক ইজ গেইনার হিয়ার, প্রতীক লাইক দ্যাট সং, সো উইদাউট পেইং এনিথিং হি গেটস দ্য বেনিফিট, তার কাছে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন পাচ্ছে। সো এটা হচ্ছে গিয়ে এক্সটার্নালিটি। আবার একই জায়গায় দেখেন সাকিব কিন্তু অ্যাডভার্স, অর্থাৎ তার কাছে কিন্তু এটা ভালো লাগছে না, সো এটা নেগেটিভ এক্সটার্নালিটি, মানে এটাও একটা এক্সটার্নালিটি। মেইন কথা হচ্ছে কি যখন অন্য একজন কোন ইকোনমিক অ্যাক্টিভিটিস করবে, এই যে ধরেন বিল করছে বা কনসার্ট হচ্ছে বা আপনার হচ্ছে আমি একটু আগে বলছিলাম আমার বাসায় সাউন্ড হচ্ছে, দোজ আর অলসো ইকোনমিক অ্যাক্টিভিটিস। এই যে অন্য কেউ ইকোনমিক অ্যাক্টিভিটিস করছে, বাট আই এম or we are actually affected by those economic activities. সো এই যে সিচুয়েশন যেটা, এটাকে অনেক ক্ষেত্রে আমরা মানি টার্মে ক্যালকুলেশন করতে পারি, এই জিনিসটাকে আমরা বলে থাকছি হচ্ছে কি এক্সটার্নালিটিস। এন্ড এক্সটার্নালিটিস অ্যাকচুয়ালি ক্যালকুলেটেড বাই দ্য মানি টার্ম। আমরা যেমন হচ্ছে কি অনেক ক্ষেত্রে গুডস এন্ড সার্ভিস যখন পড়েছি, অনেক ক্ষেত্রে আমরা স্যাটিসফ্যাকশনটাকে খুব ইম্পর্টেন্স দিয়েছি, হয়তো সেখানে মানি টার্মে আমরা কোনোভাবেই ক্যালকুলেশন করিনি, বাট when we talk about externalities, always remember one thing, that is externalities always calculated by the money term. Okay, I saw that Ovi raise his hand. Ovi, do you have any question? নো ম্যাম ভুলে রেজ হ্যান্ড আচ্ছা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে। সো দ্যাটস এক্সটার্নালিটি। নাও আমি যেহেতু বলেই ফেলাম এক্সটার্নালিটিটা আমরা ক্যালকুলেশন করব হচ্ছে কি মানি টার্মে। There are lots of example about externalities in your book. So like they talk about the air pollution. Suppose ধরেন আমি ধরে নিলাম আমার ক্লাসে সবাই খুব রিচ, সবাই বিশাল বিশাল গাড়ি নিয়ে ইউনিভার্সিটির সামনে আসেন, তো আমি আসি রিক্সা করে। এখন আপনারা যে বিশাল বিশাল গাড়ি নিয়ে ইউনিভার্সিটির সামনে আসেন, প্রচুর সাউন্ড করছেন, গাড়িটা এসে হর্ন বাজান, তো নামছেন। এই যে দেখেন আপনি আপনার গাড়ি আপনি হর্ন বাজাচ্ছেন, এই কারণে এয়ার পলিউশন হচ্ছে, সরি সাউন্ড পলিউশন হচ্ছে, সেই পলিউশনে আমি এফেক্টেড। এটা একটা এক্সটার্নালিটির এক্সাম্পল হতে পারে, ওই গাড়িতে না আমি উঠেছি না আমি হচ্ছে গিয়ে চিন্তা করেছি। তো এটা হচ্ছে একটা নেগেটিভ, মানে এটা একটা এক্সটার্নালিটির এক্সাম্পল। অথবা ধরেন হচ্ছে গিয়ে সাপোজ গভর্নমেন্ট যদি
অকটেনের উপর আপনার হচ্ছে গিয়ে ট্যাক্স ইম্পোজ করে, অকটেনের উপর ট্যাক্স ইম্পোজ করার কারণে আমি ধরেন আমরা সিএনজি তে চলি সবাই, সিএনজি ভাড়া বেড়ে গেল। সো অকটেন দিয়ে তো সিএনজি যায় না, কিন্তু তারপরেও এটার ইম্প্যাক্ট হিসেবে আমাদের সিএনজি ভাড়াটাতে একটা ইম্প্যাক্ট পড়লো। তো এই জিনিসটাকে আমরা নেগেটিভ এক্সটার্নালিটির মানে একটা এক্সটার্নালিটির মধ্যে নিয়ে আসে, যে অন্য একটা কাজ হচ্ছে যেখানে আমি কোনোভাবে ইনভলভ না, তো সেটার কারণে আমার মাই ইকোনমিক অ্যাক্টিভিটিস ইজ এফেক্টেড বাই দ্যাট টার্ম। সো দিস ইজ কল এক্সটার্নালিটি। মেইন কথা এটা। এক্সটার্নাল অনেকগুলো এক্সাম্পল আছে, এগুলো দেখতে পারেন। যেমন এখানে এটাও বলেছে যে ধরেন আমরা অনেক সময় হয় না যে রাতে ঘুমোচ্ছি, শব্দ হয় ধরেন, সেটাও কিন্তু একটা এক্সটার্নালিটির, যে ওটার জন্য আমি আমার পিস আমি মানে ঠান্ডা মাথায় ঘুমাতে পারলাম না, এটার কারণে আমার ক্লাস হ্যাম্পার হলো, বা আপনি ঘুমাতে পারলেন না এই জন্য আপনার পরের দিন ক্লাসে কনসেন্ট্রেশন ব্রেক হলো। এই যে যে সিচুয়েশন গুলো, এগুলো কিন্তু এক্সটার্নালিটিস এর মধ্যে পড়ে, যে আপনি এটাতে এক্সটার্নালিটিস এর মধ্যে নিয়ে আসতে পারবেন, যে এখানেও যে নেগেটিভটাতে এফেক্টেড হচ্ছে এই বিষয়। ওকে, এরপরে আসি হচ্ছে কি টাইপস অফ এক্সটার্নালিটি। সো আপনি এটা দেখে বুঝতেই পারছেন যে তাহলে কিন্তু টাইপ আসলে কয়টা হওয়া উচিত, দুই ধরনের হওয়া উচিত। এক জায়গায় দেখছি যে আমরা গেইনার, আর এক জায়গায় দেখছি আমরা হচ্ছে গিয়ে লুজার। সো অ্যাকর্ডিং টু দ্যাট অ্যাকচুয়ালি মানে আর ইউ গেইনিং অর লুজিং এনিথিং? So according to that, externality actually two types. Number one is positive externality and number two is negative externality. So let's talk about the negative externality. So suppose ধরে নিচ্ছি we are living in a village, সবাই আমরা একটা ভিলেজে থাকি, হ্যাঁ, and there is a aluminum factory besides our that village, and it emits lots of wastage. For that purposes our the air or the water of that village become polluted. So এখন দেখেন অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি আছে, ওয়াটার পলিউশন হচ্ছে বা এয়ার পলিউশন হচ্ছে বা সাউন্ড, অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি থেকে নরমালি অনেক সাউন্ড হয়, সো সাউন্ড পলিউশন হচ্ছে। এখন অ্যালুমিনিয়াম প্রোডাকশনের সাথে কিন্তু আমরা কেউ কোনোভাবে ইনভলভ না, আমিও ইনভলভ না, আপনিও ইনভলভ না, বা এখানে যে বেনিফিটসটা হবে সেখান থেকে কিন্তু আমার আপনার কোনো বেনিফিটস নাই, হুইচ মিনস মানে যদি অনেক বেশি অ্যালুমিনিয়াম সেলও হয় সেক্ষেত্রে যে বেনিফিটস আসবে এটাও অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রির ওনারের কাছে যাবে, আবার যদি সে তার কোনো কারণে সে লস করে সেটা কিন্তু তার কাছে যাবে। মানে we are not involving in the aluminum production process, but for the aluminum production we are affected. How? ওই যে বললাম যে অ্যালুমিনিয়াম প্রোডাকশনের কারণে যে পলিউশনটা হচ্ছে সে কারণে আমরা সাউন্ড পলিউশনের কারণে আমরা রাতে ঘুমাতে পারছি না, এয়ার পলিউশনের কারণে আমাদের ব্রিদিং প্রবলেম হচ্ছে, এনভায়রনমেন্ট হ্যাজার্ড দেখা দিচ্ছে। সো এই যে প্রবলেম গুলো হচ্ছে এটা হচ্ছে কি একটা নেগেটিভ এক্সটার্নালিটিস এর আমরা এক্সাম্পল হিসেবে ধরতে পারি। সো সেটা আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছি হচ্ছে কি ইন ফিগার 2। So in figure 2, when there is no pollution, when there is no externalities, the demand curve was the green line. আমরা যেটা হচ্ছে গ্রিন লাইনে দেখতে পাচ্ছি, আমি এটা একটু স্পটলাইট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। সো আমরা একটা গ্রিন লাইন দেখতে সরি আমরা একটা ব্লু লাইন দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখছি যে আমার হচ্ছে গিয়ে ডিমান্ড কার্ভ ইজ আ ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ, এবং সেখানে সেটার পাশে হচ্ছে একটা কথাও লেখা আছে which is private value. সো আমরা দেখলাম ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ, ডিমান্ড কার্ভ, এবং সেখানে হচ্ছে গিয়ে প্রাইভেট ভ্যালু হিসেবে এবং ডিমান্ড কার্ভের পাশে এটা লেখা হচ্ছে কি প্রাইভেট ভ্যালু। সো ডিমান্ড কার্ভটা হচ্ছে গিয়ে কেন প্রাইভেট ভ্যালু বলছে এটা বলি। So before externalities, the demand curve was a downward sloping curve and the supply curve was an upward sloping curve, and they're saying that the demand curve is calculating the private value. প্রাইভেট ভ্যালু ক্যালকুলেশন করছে এটা বলতে বোঝাচ্ছে হচ্ছে গিয়ে দেখেন যখন আমরা ডিমান্ড করি এটা এরকম না যে এটা থেকে আমরা কিছুটা মানে কিছুটা বেনিফিটস বা আমাদের কিছু তো আউটকাম থাকে, আদারওয়াইজ তো আসলে আমরা ডিমান্ড করতাম না। সো তার মানে কি এখান থেকে আমাদের কিছু বেনিফিট থাকে, মানে কিছু ভ্যালু থাকে, এবং এটা কি আমাদের থাকে এমন তো না, গভর্নমেন্টের থাকে বা এনভায়রনমেন্টের থাকে। সো এটা আমাদের ইন্ডিভিজুয়াল বেনিফিট না, এই কারণে ডিমান্ডকে আমরা নরমালি সাধারণত বলি ইটস দ্য সাম অফ প্রাইভেট ভ্যালু। সরি, এই জন্য আমরা এটাকে বলি ইটস দ্য সাম অফ প্রাইভেট ভ্যালু। ঠিক একইভাবে যদি ডিমান্ডটা আমার ভ্যালু অ্যাডেড হয় তাহলে সাপ্লাইটা কি হবে, কস্টিং। অবভিয়াসলি উই আর প্রিপেয়ার, উই মেড দ্যাট থিং, সো এখানে আমার একটা কস্টিং থাকবে। সো সাপ্লাইটাকে আমরা হচ্ছে কি প্রাইভেট কস্টের মধ্যে নিয়ে আসি। তো যখন আমার কোনো হচ্ছে গিয়ে
আপনার সরি আমার হচ্ছে গিয়ে কোনো আপনার হচ্ছে গিয়ে এক্সটার্নালিটিস ছিল না, সো ইন দ্যাট পজিশন আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্টে ছিলাম, অর্থাৎ ফ্রম দ্য ডিমান্ড এন্ড সাপ্লাই কার্ভ থেকে আমরা ইকুইলিব্রিয়াম পজিশনে ছিলাম, এবং ইন দ্যাট টাইম দ্য মার্কেট আউটকাম ওয়াজ কিউ মার্কেট। আমরা যেটা আমার বইয়ে দেখতে পাচ্ছি যে কিউ মার্কেট দিয়ে দেখাচ্ছে, দ্য মার্কেট আউটকাম ওয়াজ কিউ মার্কেট। সো নাও ফর অ্যালুমিনিয়াম প্রোডাকশন আমি ধরে নিলাম যে প্রোডাকশনের কারণে পলিউশন হচ্ছে and there are some negative externality for this purpose. ওকে, তো নেগেটিভ এক্সটার্নালিটি যখন আমার হচ্ছে, নেগেটিভ এক্সটার্নালিটি হলে কি আপনার কোনো প্রফিট আছে, মানে কোনো বেনিফিটস পাচ্ছেন আপনি, নাকি আপনি লুজার এখানে? না ম্যাম, কোনো বেনিফিট নেই। আমাদের কিন্তু কোনো বেনিফিট নেই, উই আর লুজার হিয়ার। সো যদি আমি লুজ করি তার মানে কি, মানে আমাদের এখানে একটা কস্ট আসছে, মানে একটা খরচ বাড়ছে। তার মানে কি যে সাপ্লাই কার্ভ যেটা কিনা আমাদের প্রাইভেট কস্ট, মানে আমাদের কস্টিংটা ক্যালকুলেশন করছিল, তাহলে আমার আরো খরচ বাড়লো। তার মানে কি, মানে অতিরিক্ত একটা খরচ বাড়লো না, বাহিরে থেকে একটা খরচ বাড়লো না, যে খরচটা আমার আসলে হওয়ার কথা না। সো দ্যাটস ওয়াই ফর নেগেটিভ এক্সটার্নালিটি অ্যাকচুয়ালি এক্সটার্নাল কস্ট আমাদের একটা বের হয়, মানে একটা অ্যারাইজ হয়, সো সেটাকে আমরা এক্সটার্নাল কস্ট হিসেবে ধরি, and it's adjusted with the supply curve. So এখন নরমালি চিন্তা করেন সাপ্লাই কার্ভ ক্যালকুলেট করছিল প্রাইভেট কস্ট, সো মানে আমি যে খরচটা করছিলাম সাপ্লাই এর জন্য, সেটার সাথে আমার এক্সটার্নালিটিজ এর জন্য এক্সট্রা আরো কিছু কস্ট বাড়লো নেগেটিভ এক্সটার্নালিটিজ এর জন্য, তাহলে কি হলো, মানে কস্টিংটা বেড়ে গেল না? সো নরমালি আমরা কি জানি সাপ্লাই কার্ভের ক্ষেত্রে, যে when the costing increases, মানে যখনই আমার সাপ্লাইটা বাড়ে, মানে মানে কস্টিং যখন বাড়ে, কস্ট অফ প্রোডাকশন যখন বাড়ে, আমার সাপ্লাইটা কি ফল করে না? খরচ বাড়লে কি আমরা সাপ্লাই কম দেই না? ইয়েস ম্যাম। তাহলে তাই যদি হয় তাহলে সাপ্লাই কমে যাবে, সাপ্লাই কমা মানে কি সাপ্লাই কার্ভটা লেফটওয়ার্ডে শিফট করবে। সো সেটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার সাপ্লাই কার্ভটা দেখেন লেফটওয়ার্ডে শিফট করছে, ইনওয়ার্ডে যাচ্ছে, ব্লু লাইন থেকে রেড লাইনটাতে চলে যাচ্ছে। সো হুইচ মিন্স আওয়ার সাপ্লাই কার্ভ শিফট লেফটওয়ার্ড। কারণ থেকে আবার বলছে নেগেটিভ এক্সটার্নালিটিজ এর জন্য আমার এক্সট্রা কিছু কস্টিং দেখালো, যেটা কিনা আমার এখানে এক্সটার্নাল কস্ট হিসেবেও শো করছে, ওটার কারণে আমার সাপ্লাই কার্ভটা কিন্তু লেফটওয়ার্ডে শিফট করলো। আচ্ছা, আমার সাপ্লাই কার্ভটা যখন লেফটওয়ার্ডে শিফট করে ফেললো, তাহলে আমি এখান থেকে দেখেন আমার ডিমান্ডে কিন্তু কোনো চেঞ্জ আসে না। ডিমান্ডে কেন চেঞ্জ আসে না? বিকজ আমার তো এখানে কোনো ভ্যালু অ্যাড হয় না এক্সটার্নালিটিজ এর জন্য। ভ্যালু অ্যাড হলে না ডিমান্ডে চেঞ্জ হতো, কমতো বা বাড়তো কিছু একটা হতো, কিন্তু যেহেতু ভ্যালু অ্যাড হয়নি, জাস্ট হচ্ছে আমার নেগেটিভ এক্সটার্নালিটিজ এর জন্য আমার খরচ বেড়ে গেছে, এই কারণে আমার সাপ্লাই কার্ভটাই উল্টা হচ্ছে গিয়ে লেফটওয়ার্ডে শিফট করেছে। তো ফ্রম দ্যাট পাসিং পয়েন্ট, মানে আমার নিউ সাপ্লাই কার্ভ এন্ড দ্য ওল্ড ডিমান্ড কার্ভ, মানে যে ডিমান্ড কার্ভ ছিল সেখান থেকে আমরা কিন্তু নতুন একটা আউটপুট পেলাম, দ্যাট ইজ কিউ অপটিমাম। এবং সেখানে আমরা দেখলাম যে এখানে আউটপুটটা আগেরটার থেকে কম, অর্থাৎ আমার যে আগে এক্সটার্নালিটিসটা ছাড়া আমার যে মার্কেট আউটকাম ছিল কিউ মার্কেট, সেটার থেকে আমার হচ্ছে গিয়ে যখনই আমার নেগেটিভ এক্সটার্নালিটি চলে আসলো, আমি সেখানে কিউ অপটিমামে গেলাম এবং সেখানে আউটপুটটা কিন্তু আমার কমে গেল, মানে আমার যেখান থেকে যে কোয়ান্টিটিটা পাচ্ছি এটা কমে গেল। সো actually when there is negative externality in a society, কোনো কারণে যদি এরকম নেগেটিভ এক্সটার্নালিটি অ্যারাইজ হয়, তো এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমাকে দেখাচ্ছে যে yes it has impact on the output of that society and the output falls। সব সময় আউটপুট অর্থাৎ টোটাল যে প্রোডাকশনটা হওয়ার কথা বা টোটাল যে বেনিফিটটা আমরা মানে টোটাল যে প্রোডাকশনে আসবে, গুডস এন্ড সার্ভিস তৈরি হবে, সেটা কিন্তু অনেকাংশেই কমে আসে। যেমন আমি নরমালি অ্যালুমিনিয়াম প্রোডাকশন না দিয়ে আপনার সাথে নরমালি বলি, ধরেন আপনার বাসার পাশে সাউন্ড পলিউশন হয়, এই কারণে আপনার স্টাডি হ্যাম্পার হচ্ছে। আপনার স্টাডি হ্যাম্পার হলে যদি সাউন্ড পলিউশন না হতো, তাহলে আপনি যতটা মনোযোগ দিয়ে স্টাডি করতেন, সাউন্ড পলিউশন হওয়ার জন্য কি আপনি তার থেকে কম মনোযোগ দিয়ে স্টাডি করবেন না? তার কনসেন্ট্রেশন ব্রেকডাউন হচ্ছে। তাহলে কিন্তু দেখেন আপনার কনসেন্ট্রেশন ব্রেকডাউন হওয়া মানে কিছুটা আউটপুট আমি আপনার থেকে কম পাচ্ছি। একইভাবে আপনার যেসব ফ্রেন্ডসরা আশেপাশে আছে তাদেরও সেম আউটপুট কম পাচ্ছি, তাহলে কিন্তু পুরো যদি ওভারঅল চিন্তা করে তাহলে সোসাইটি এখানে কিছুটা লুজ করছে। সো এটাই বোঝাতে যাচ্ছে ওরা যে যখনই নেগেটিভ এক্সটার্নালিটিস আসবে, দ্যাট মিন্স দেয়ার আর সাম এক্সটার্নাল কস্ট, অতিরিক্ত একটা কিছু ব্যয় চলে আসবে, ফর দ্যাট পারপাসেস আমার কিন্তু আউটপুট কমে যাবে। তো এবার আসি, তাহলে এখন ধরেন অভিজিতের মনে হলো তাহলে যদি এক্সটার্নাল কস্টের জন্য আমার হচ্ছে গিয়ে
সরি নেগেটিভ এক্সটার্নালিটিস এর জন্য যদি মার্কেট আউটপুট কমে যায়, তাহলে যখন পজিটিভ এক্সটার্নালিটি হবে তাহলে নিশ্চয়ই আমার মার্কেটে আউটপুট বাড়ার কথা। হ্যাঁ, এখন আমরা সেটাই দেখবো। So what is positive externality? Positive externalities means when you are not involving any kind of economic activities. Definition বইই পাবো বা আপনি উইকিপিডিয়া থেকে পড়ে নেবেন। So when there is you are not involving any kind of economic activities, but for that activities you are benefited as a bystander, that situation is called positive externalities. যেমন ধরেন গভর্নমেন্ট যদি হায়ার স্টাডিজ এ একটা সাবসিডি দেয়, মানে হায়ার স্টাডিজটাকে ফ্রি করে দিল, তাহলে দেখেন গভর্নমেন্ট একটা অ্যাক্টিভিটিজে ইনভলভ, এখানে তো আপনি কোনোভাবে ইনভলভ না, কিন্তু আপনি এখানে কি হচ্ছে পজিটিভলি বেনিফিটেড হচ্ছেন। এই সিচুয়েশনটাকে আমি পজিটিভ এক্সটার্নালিটি বলতে পারি। অথবা ধরেন হচ্ছে গিয়ে গভর্নমেন্ট আপনার বাসার সামনে রাস্তাটা খুব সুন্দরভাবে আপনার বিল্ড করে দিল, খুব স্মুথ একটা রোড হলো, ওয়াইড একটা রোড হলো, so that without paying anything you get the benefits of that that wide road or that spacious road. So that's an example of positive externality. Or ওই যে বললাম যে বাসাটা কনসার্ট হচ্ছে and you are loving that song, that's an example of positive externality. So same thing like the negative externality, when there is positive externality, obviously the society is output increases or society gets benefits from the positive externality. So there is an example about education. When government আমি যে বলছি গভর্নমেন্ট একটা প্রণোদনা মানে যে সাবসিডি দিচ্ছে এডুকেশনে, তাহলে before the externality, just like before যে আমার ডিমান্ড কার্ভ ওয়াজ দ্য ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ, আমরা যেটা দেখছি যেটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ ছিল, and obviously the private value is calculated from the demand curve, and supply curve it was a upward sloping curve, সেটা হচ্ছে গিয়ে private cost calculation করতো, and from their passing point we have find out the equilibrium which is Q market, এবং the quantity is Q market. Now the government introduced the subsidy in education. So education এর জন্য সাবসিডি দিচ্ছে, আপনার জন্য কি লস হবে? আপনার ফ্যামিলির জন্য কি লস হবে? উল্টো আপনি পজিটিভলি বেনিফিটেড হচ্ছে না, যে আপনি হয়তো আপনাকে এডুকেশন ইকুইপমেন্ট দিচ্ছে, অথবা স্টাইপেন্ড দিচ্ছে, অথবা হয়তো আপনাকে ফ্রি ল্যাপটপ প্রোভাইড করছে। সো হোয়াট এভার, সেটা কিন্তু আপনার জন্য বেনিফিটস, মানে আপনি একটা গেইন করছেন। সো হুইচ মিনস কি আপনার প্রাইভেট ভ্যালু যেটা ছিল, আপনার যে বেনিফিটস যেটা ছিল সেটা আরো বাড়লো না প্রোডাক্টেড কনজাম্পশন থেকে। ইয়েস ম্যাম। তাহলে কি হবে, আমার ডিমান্ড, মানে ডিমান্ড যেটাকে আমরা বলছিলাম আমার বেনিফিটস মানে প্রাইভেট ভ্যালু, সেটার সাথে কি আমার এক্সটার্নাল আরো কিছু বেনিফিটস অ্যাড হলো না? ইয়েস ম্যাম। তাহলে কি আমার ডিমান্ড মানে বেনিফিটের পরিমাণ বাড়লো না? বেনিফিটের পরিমাণ বাড়া মানে কি ডিমান্ডটাও বাড়া, ডিমান্ড বেড়ে যাবে। তাহলে ডিমান্ড কার্ভটা কি হবে, আপওয়ার্ড শিফট করবে, মানে বাহিরের দিকে যাবে, ডিমান্ডের বাড়ছে, কারণ বেনিফিট তো বাড়ছে, বেনিফিট তো কমে নাই, পজিটিভ এক্সটার্নালিটি এখানে। সো দ্যাট আওয়ার ডিমান্ড কার্ভ শিফট আপওয়ার্ড, এবং সেই আপওয়ার্ড শিফট থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিমান্ড কার্ভটা এবং রেড লাইনটা হলো। আপনি বলে ম্যাডাম সাপ্লাই কার্ভে চেঞ্জ হলো না, কারণ এখানে তো এমন না যে আমার কস্টিং এ চেঞ্জ হয়েছে, আমি এখানে বেনিফিট পাচ্ছি, এখানে তো খরচ হয়নি আমার। সো দ্যাট সাপ্লাই কার্ভ ইজ জাস্ট লাইক বিফোর। সো দ্য ডিমান্ড কার্ভ ইনক্রিজ আপওয়ার্ড, and upward ইনক্রিজ করার পরে যেটা হলো যে আমরা দেখতে পাচ্ছি from the new demand curve we have find out, আমি এটাকে একটু ওই যে জাস্ট ক্লিক করেছি, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি we have find out the new output which is Q optimum. আচ্ছা, অপটিমাম কথাটা আমি এখন এক্সপ্লেন করিনি, ইকুইলিব্রিয়ামটা কি আর অপটিমামটা কি। ইকুইলিব্রিয়াম তো আমরা জানি যে ইকুইলিব্রিয়াম মিন্স দ্য ব্যালেন্সিং সিচুয়েশন where demand and supply equal, and optimum means হচ্ছে কি যখন সোসাইটি reaches its best situation, which means যা available resources আছে ওটা দিয়ে যদি বেস্টটা পায়, সবচেয়ে ভালো পজিশনটাতে পায়, তখন সেটাকে আমরা অপটিমাম সিচুয়েশন বলি। তো এখানে সোসাইটি যে রিসোর্স ছিল, মানে ওই যে বললাম গভর্নমেন্ট সাবসিডি দিল, আপনিও তো খরচ করছেন, মানে আপনিও বেনিফিটস পাচ্ছেন, সব মিলায় এইটা হচ্ছে সবচেয়ে ভালো পজিশনে পৌঁছালো, এই জন্য এটাকে আমরা অপটিমাম বলছি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে from this curve when there is positive externality like subsidy in education, subsidy in healthcare, subsidy in social services, so the output increases in the society, মানে সোসাইটি কিন্তু ওভারঅল আউটপুটটা বৃদ্ধি পাবে, সোসাইটি একটা ভালো পজিশনে রিচ করবে। দ্যাটস ইট।
ওকে, সো এখন আসি ম্যাডাম শেষ চ্যাপ্টার, আসলে কিন্তু আমার এই চ্যাপ্টার থেকে যেটুকু কোশ্চেন করবো সেটুকু পড়ানো শেষ। এখন আসলে যেটা হবে যে এক্সটার্নালিটিটা আসলে আমরা কেন পড়ছি এবং এটার আমাদের আসলে ইম্প্যাক্টটা কোথায় সেটা নিয়ে আমরা একটু জানবো, এবং এটার নেগেটিভ এক্সটার্নালিটিটাই মেইনলি এখানে আমাদের ফোকাসিং পয়েন্ট, সেখান থেকে আমরা আসলে এটা সলভ করবো কি করে সেটা একটু দেখবো। So mainly we're learning about externalities because of the industry policy, patent protection, or আপনি বলতে পারি যে টেকনোলজিক্যাল ডিফিকাল্টিজ যেগুলো আমরা ফেস করি, মেইনলি নেগেটিভ এক্সটার্নালিটিজ এর ইম্প্যাক্ট থেকে আমরা আসলে এই টার্মটা পড়া। তো আপনি যখন ইন্ডাস্ট্রিতে যাবেন, দেখা গেল যে আপনি অনেক কষ্ট করে একটা টেকনোলজি ইনভেন্ট করেছেন, টেক্সটাইলে একটা টেকনোলজি ইনভেন্ট করেছেন, ধর আপনি খুব কম সময়ে খুব হাই কোয়ালিটি ক্লথ মেক করছেন, কিন্তু দেখা যাচ্ছে আপনার কষ্ট হলো, আপনার ইকোনমিক অ্যাক্টিভিটিস হলো, আপনি ল্যাবরেটরি ওয়ার্ক করে অনেক স্পেন্ড করে এটা ইনভেন্ট করলেন, আপনি পেটেন্ট করা নাই, সো আপনার যে আপনি যে ইনভেন্ট করলেন সবাই ফ্রি ফ্রি ওটা ইউজ করতে শুরু করলো, এবং তারা তাদের মতো করে ইউজ করে হ্যাঁ এটা হচ্ছে কি সেখান থেকে বেনিফিটস পাচ্ছে। তাহলে কি আপনার দরকার আছে এটা করা? নো ম্যাম। আপনার উপর একটা নেগেটিভ এক্সটার্নাল চলে আসলো না, ওনাদের পজিটিভ, যারা ফ্রি অফ কস্ট ওটা ইউজ করছে। তাহলে আপনার কি করা উচিত? পেটেন্ট প্রোটেকশন, আপনি যদি এটাকে মানে কপিরাইট নিয়ে রাখেন, যেটা এটা আমার জিনিস, আমার ইনফরমেশন, তাহলে যেটা হবে যে অন্যটাকে ইউজ করতে পারবে না। সো এক্সটার্নালিটিসটা কিন্তু আমরা সবসময় কস্ট বেনিফিট অ্যানালাইসিস বলি এটাকে, আমরা একটা প্রোডাকশনে গেলে কস্ট বেনিফিট মানে আমার এটাতে আমি কি কি ভাবে আমার পসিবল কস্টিং আসতে পারে, কি কি পসিবল বেনিফিটস আসতে পারে, তো এইসব ক্যালকুলেশনের সময় কিন্তু আমরা এক্সটার্নালিটি টার্মটা নিয়ে আসি। সো আরো একটা আসি, আমরা লাস্ট ক্লাসে যেটা পড়েছিলাম ট্র্যাজেডি অফ কমন্স, আমাদের হয়তো মনে আছে ট্র্যাজেডি অফ কমন্স আমরা দেখেছিলাম যে দ্যাটস এ কমন রিসোর্সেস, সো ইটস নন এক্সক্লুডেবল, সরি ইটস নন এক্সক্লুডেবল বাট রাইভাল ইন কনজাম্পশন, সো যেহেতু আমি কাউকে এক্সক্লুড করতে পারি না, সো দ্যাট আমার প্রোডাক্টটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। তো এটা কিন্তু আমরা এখানে এক্সটার্নালিটিসও আনতে পারি, যে এখানে আমরা নেগেটিভ এক্সটার্নালিটি এত বেশি হয়েছে যে প্রোডাক্টটা পরবর্তীতে পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যায়। এখন আমার কথা হচ্ছে গিয়ে উই ক্যান সলভ negative externality problem by a famous theory, it's given by the Ronald Coase, economist Ronald Coase, এবং তার নামে এটার নাম হচ্ছে কোস থিওরাম। কোস থিওরাম দিয়ে আমরা সাধারণত যখন হচ্ছে কি একটা লার্জ রেঞ্জে নেগেটিভ এক্সটার্নালিটি দেখা দেয় সেটার সলিউশনে যেতে পারি। এটা সলিউশনের জন্য ওই অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিটা নিয়ে কথা বলবো এবং ওই আমাদের ভিলেজটা নিয়ে কথা বলবো। তো দেখেন আমরা যে ভিলেজটাতে ছিলাম, যেখানে পাশে একটা অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি ছিল, এটার কারণে ভিলেজের পাশে যে রিভার ছিল সেটা পলিউটেড হচ্ছে, সো এটার কারণে আমরা সবাই এফেক্টেড। এখন দেখেন এখানে ট্র্যাজেডি অফ কমন্স দেখা দিচ্ছে, কারণ আমরা কিন্তু ওই অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিকে নন এক্সক্লুডেবল, অর্থাৎ আমি তাকে বলতে পারবো না যে তুমি এটা ইউজ করতে পারবে না, এখানে ওয়েস্টেজ ডাম্প করতে পারবে না, কিন্তু রাইভাল ইন কনজাম্পশন, অর্থাৎ ওর ইকোনমিক মানে ও যদি আগে কনজিউম করে, ও যদি বেশি ওয়েস্টেজ ডাম্প করে, এটার জন্য আমাদের কিন্তু এফেক্টেড আমরা থাকবো। সো কমন রিসোর্সেস হওয়ার কারণে আমরা যে প্রবলেমটা ফেস করছিলাম, এবং এখানে আমাদের নেগেটিভ এক্সটার্নালিটিসও অ্যারাইজ হচ্ছিল। কিন্তু দেখেন এখন যদি আমি একা যাই ওই স্টিল ইন্ডাস্ট্রি বা অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি ওনারকে যে বলি যে আপনি এরকম ওয়েস্টেজ ডাম্প করছেন, আমার প্রবলেম হচ্ছে, আপনি এগুলো করতে পারবেন না, আপনি হচ্ছেন গিয়ে ওয়েস্টেজ ডাম্প করা স্টপ করেন, উনি কি আমার কথা শুনবে? নো ম্যাম। কমনি শুনবে না। কিন্তু ধরেন আমরা ক্লাসে 34 স্টুডেন্টস আছে, আমরা সবাই গেলাম, যে রিটেন একটা স্টেটমেন্ট দিলাম যে যদি না করছিস তাহলে এক্ষুনি যাব দুদকের কাছে, দুদকটা ধরেন পরিবেশ অধিদপ্তরের কাছে যাব, যে হচ্ছে কি আপনার এগেইনস্টে মামলা করলে কিন্তু ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। তখন কি হবে? যে মিলের যে মালিক উনি একটু হলেও অ্যাওয়ার হবে, পলিউশন কমানোর চেষ্টা করবে। সো এখানে আসলে কোচ এটাই বলেছিলেন, বা এটা উনি আসলে ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখিয়েছিলেন, when there is collective bargaining, কালেকটিভ বার্গেনিং বলতে বুঝেছি আমরা অনেক মানুষ মিলে যখন একটা অনেকগুলো মানুষ মিলে একটা সেম ইন্টারেস্ট নিয়ে কাজ করব, দিস ইজ কল কালেকটিভ বার্গেনিং। তো আমরা যদি একটা কালেকটিভ বার্গেনিং অ্যাপ্রোচে যাই এবং সেখানে যদি হচ্ছে গিয়ে যে বলি যে মানে আমরা আমাদের জাস্টিসটাকে নিয়ে আসতে চাই, তখন দেখা যায় যে সেখানে আমরা সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে চাইলেই নেগেটিভ এক্সটার্নালিটিস, একটা লার্জ অ্যামাউন্টের নেগেটিভ এক্সটার্নালিটিস যদি থাকে এবং অনেক মানুষের উপরেও যদি থাকে, সেটাকে কমানো সম্ভব থ্রু দা
কালেকটিভ বার্গেনিং বলতে বোঝাচ্ছে ওই যে যারা প্রাইভেট যারা এফেক্টেড ছিল তারা সবাই যাবে, সবাই যে জিনিসটাকে নেগোশিয়েট করবে, মানে আলাপ আলোচনা করব আমরা ওই ধরনের অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি ওনারের সাথে করে এই যে নেগেটিভ এক্সটার্নালিটি ছিল সেটা রেঞ্জটা কমায় নেবে। সেটা আমরা কি আলোচনা করতে পারি, তাহলে ওনাকে বললাম যে আপনি প্রতিদিন ধরেন 10 কেজি ওয়েস্টেজ ডাম্প করেন, 10 কেজি আপনি করতে পারবেন না, এই রিভারের হয়তো ক্যাপাসিটি 1 কেজি, বা আপনি 10 কেজি করতে পারেন যদি এটা পিউরিফাই করে দেন, পিউরিফাই করে দেন হচ্ছে আপনি ওয়েস্টেজ ডাম্প করেন, ওকে উই আর ওকে উইথ দ্যাট। বাট এইভাবে না হলে হবে না। ওনাকে বললাম ঠিক আছে আপনি করতেছেন, তাহলে আমাদের কিছু কম্পেনসেশন দেন, ক্ষতিপূরণ দেন, বা আমাদের ওয়াটার রিসোর্স নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আমাদের একটা পানির ব্যবস্থা করে দেন যেখান থেকে আমরা আমাদের পিওর ওয়াটার যেটা সেটা পাবো। এই যে আমরা কালেকটিভ বার্গেনিং এ যখন গেলাম সবাই মিলে একটা দাবি করলাম, তখন কিন্তু সে মানতে বাধ্য হবে, কারণ সে জানে যে একজনের দাবিতে না হোক, সবাই মিলে যদি কোনো একটা এগেইনস্টে কমপ্লেন করে সেখানে কিন্তু কিছু হওয়ার পসিবিলিটি আছে। তো এটাই বললো কোর্স, এটাই বলছে যে when there is collective bargaining we can solve the large range of negative externalities through this through the collective bargaining. বাট এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি, ধরেন আমরা সবাই মিলে যাচ্ছি কালেকটিভ বার্গেনিং এর জন্য, ধরেন অভি বললো যে আরে ধুর সবাই যাচ্ছে আমি একটু বাসায় বসে ঘুমাই, কি দরকার পড়ছে এই মিটিংটাতে যাওয়া, আমার এত সময় নেই, হতে পারে না? তারপরে ধরেন সাকিবও চিন্তা করলো যে আমি একটু বাসায় বসে রেস্ট নিই, কি দরকার পড়ছে এত এই মিছিলে যাওয়া। তো অনেক ক্ষেত্রে যেটা হয় যে কালেকটিভ বার্গেনিং এ যখন আমরা যেতে চাই, অনেক মানুষ নিয়ে কাজ করি, তো এত মানুষকে একত্রে অ্যাডজাস্ট করে তাদের কাছ থেকে একটা সেম ওপিনিয়ন নিয়ে কাজ করাটা একটা ডিফিকাল্ট ওয়ে হয়ে যায়। সো কোস্ট থিওরামটা তখনই কাজ করবে when the transaction cost, এই যে ট্রানজাকশন কস্ট is lower than when the transaction cost is lower than the negative externality. আপনার যে নেগেটিভ এক্সটার্নালিটি ছিল এটা যদি আপনার ট্রানজাকশন কস্টের থেকে লোয়ার হয়, তখনই হচ্ছে কি কোস্ট থিওরামটা কাজ করবে, মানে কালেকটিভ বার্গেনিংটা কাজ করবে। এখন আপনি বলেন ট্রানজাকশন কস্ট কি ম্যাডাম? ওই যে সবগুলো মানুষকে একত্র করলাম, ধরেন আমরা সবাইকে একত্র করতে একটা খরচ আছে না, সবাইকে কথা শোনানোর জন্য, সবার সাথে টাইম নেওয়ার জন্য, এটা কিন্তু এটা একটা কস্টিং আছে, এটা টাইম ভ্যালু হোক বা মানি ভ্যালু হোক, সব টার্মে কিন্তু একটা কস্টিং আছে। তো সেই কস্টিংটা যদি আপনার নেগেটিভ এক্সটার্নালিটিজ এর থেকে কম হয় তখনই কিন্তু আপনি নেগোসিয়েশনে যাবেন। এখন এমন হলো যে আপনার নেগেটিভ এক্সটার্নালিটিজ এর থেকে কস্টিংটা অনেক বেশি, আপনার অল্প একটু হয়তো প্রবলেম হচ্ছে, কিন্তু দেখলেন যে এইখানে যে আপনার এই যে এই কালেকটিভ বার্গেনিং এর জন্য যেতে হলে আপনাকে যে পরিমাণ কষ্ট করতে হবে, যে পরিমাণ সময় ব্যয় করতে হবে, এগুলো আপনার জন্য অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনি আসলে নেগেটিভ মানে এইসব বার্গেনিং করতে করতে কিছু করতে যাবেন না। তো যখন আমরা দেখবো যে এই কালেকটিভ বার্গেনিং এর জন্য আমাদের কিছু পার্সোনাল কস্টিং থাকে, সেই পার্সোনাল কস্টিংটা যখন হচ্ছে গিয়ে ইজ লোয়ার দেন দ্য নেগেটিভ এক্সটার্নালিটি, তখনই আমরা কালেকটিভ বার্গেনিং এ যাব, এবং যে হচ্ছে গিয়ে আমি যাব এবং যে হচ্ছে গিয়ে বলবো যে ঠিক আছে চলো আমরা এখন এই নেগেটিভ এক্সটার্নালিটিটা কমাই। সো এটাকে আমরা বলছিলাম ট্রানজাকশন কস্ট। আর কোস্ট থিওরাম ইজ অ্যাকচুয়ালি টকিং অ্যাবাউট দ্য কালেকটিভ বার্গেনিং, বলেছে যে যদি কালেকটিভ বার্গেনিংটা ওয়ার্ক করে তাহলে হচ্ছে গিয়ে লার্জ রেঞ্জে নেগেটিভ এক্সটার্নালিটি কমানো সম্ভব। তো তাহলে আজকে আমার ক্লাসে আমরা কি শিখলাম যে অন্য কোনো মানুষের ইকোনমিক অ্যাক্টিভিটিস এর কারণেও আমরা আমরা দর্শক থাকা অবস্থাতেও আমাদের অনেক সময় নিজেদের কিছু একটা পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট থাকে, সেটাকে আমরা এক্সটার্নালিটি বলছি। যখন আমরা এখানে গেইনার হচ্ছি, গেইনটাকে আমরা বলছি পজিটিভ এক্সটার্নালিটি, আর যখন আমরা লুজার হচ্ছি অর্থাৎ আমাদের কোনো কারণে আমরা নেগেটিভলি এফেক্টেড, তখন সেটাকে আমরা বলছি নেগেটিভ এক্সটার্নালিটিস। সো দ্যাটস ফ্রম দিস চ্যাপ্টার। ম্যাম কোস্ট থিওরামটা কি শুধু জাস্ট নেগেটিভ এক্সটার্নালিটিস কে রিডিউস করার ক্ষেত্রে ব্যবহৃত হয়? কারণ আমার তো পজিটিভ এক্সটার্নালিটি নিয়ে প্রবলেম নাই, বেনিফিটেড হলে তো আমি সেটা নিয়ে চিন্তা করবো না, আমার তো সমস্যা হচ্ছে যখন আমার নেগেটিভ কিছু থাকবে। আচ্ছা একটু বলে নি এখান থেকে আমি প্রশ্ন কি করবো, এখান থেকে খুব এই যে বুঝলেনই তো গ্রাফ ট্রাফ কিন্তু তেমন কিছুই পড়াইনি। সো এখান থেকে আসলে আমরা এরকম ছোট ছোটই প্রশ্ন করি, ছোট না মানে আমি অ্যাকচুয়ালি কনসেপচুয়াল কোশ্চেন করি। আমি হয়তো কোশ্চেন করব যে এক্সপ্লেন এক্সটার্নালিটি উইথ অ্যান এক্সাম্পল ফ্রম ইয়োর লাইফ।
সো আপনি নিজের লাইফ থেকে একটা এক্সাম্পল দেবেন, আপনি এটাই বলতে পারেন যে আপনি ঘুমায় আছেন, পাশে সাউন্ড বাজতেছে, এই কারণে আপনার ঘুমটা নষ্ট হয়েছে, যেন আপনার স্টাডিতে ইম্প্যাক্ট করছে। দ্যাটস অ্যান এক্সাম্পল অফ এক্সটার্নালিটি। এইভাবে নিজের লাইফ থেকে এক্সাম্পল নিয়ে আমি সাধারণত এই চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো এটাই করেছি। খুব কোনো মেমোরাইজেশন চাই না, জাস্ট যে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থেকে কোশ্চেন গুলো করে থাকে এবং করি তিনটা টপিক থেকে, এক্সটার্নালিটি, পজিটিভ এক্সটার্নালিটি, নেগেটিভ এক্সটার্নালিটি। পোস্ট থিওরামটা জাস্ট বোঝালাম, যেহেতু এটা একটা ফেমাস থিওরি, যাতে আপনার আইডিয়া থাকে যে এই থিওরিটা আসলে কাজ করে এটা কি। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? একটা টপিক তো ইজি, আই নো কোশ্চেন থাকার কথা না। কোনো কোশ্চেন করতে যাচ্ছেন কিনা? না ম্যাম। দেখেন, আমাদের সব সময় কিন্তু এক্সটার্নালিটি থাকে। আপনারা যে যেখানেই বসে আছেন না কেন, হিসেব করে দেখেন আমার চারপাশে এক্সটার্নালিটি আছে। যেমন আমি এখন বসে আছি, আমার দুই পাশে দুইটা এক্সটার্নালিটি আমি দেখতে পাচ্ছি, একটা পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভটা কি দেখছি? এনভায়রনমেন্ট খুব ভালো, আমার আপনাদের পড়াতেই খুব ভালো লাগছে, সো এনভায়রনমেন্টের কারণে আমার পড়ানোর মুড খুব ভালো। সো দিস ইজ এক্সাম্পল অফ পজিটিভ এক্সটার্নালিটি। এইদিকে আমার ল্যাপটপ একটা জাস্ট ঝামেলা করছে, মাউসটা বাউন্স করছে, এই কারণে আমার ক্লাস নিতে অসুবিধা হচ্ছে। ইটস অ্যান এক্সাম্পল অফ নেগেটিভ এক্সটার্নালিটি। মানে এই যে দেখেন আমার মাউসটা বাউন্স করছে, এই জন্য আমার ক্লাস নিতে ডিফিকাল্টিস ফেস করছে। আমার ল্যাপটপের প্রবলেম, আমার ল্যাপটপের মাউসের প্রবলেম, আপনার ল্যাপটপে তো প্রবলেম না। কিন্তু এটা কেন অভিরও ক্লাসে হ্যাম্পার হচ্ছে বা অভিজিতেরও ক্লাসে হ্যাম্পার হচ্ছে? এবার বুঝছেন? এইটা নেগেটিভ এক্সটার্নালিটি। আবার দেখেন এনভায়রনমেন্ট ভালো, এই জন্য আমার পড়ানোর মুড ভালো, আমি ইচ্ছা করে বেশি বেশি পড়ায় যাচ্ছি। তো এটাতে কি হচ্ছে, আপনি একই জিনিস কিন্তু আপনি বেশি বেনিফিট পাচ্ছেন। এনভায়রনমেন্টের কারণে আমার মুড, টিচারের মুড ভালো হয়ে গেছে, যে আপনাকে প্রপারলি ক্লাস নিচ্ছে, আরো বেশি প্রপারলি ক্লাস নিচ্ছে, সো এটা আপনার জন্য পজিটিভ ইমপ্যাক্ট। সো দ্যাটস অ্যান এক্সাম্পল অফ পজিটিভ এক্সটার্নালিটি। আমার ইকোনমিক অ্যাক্টিভিটিজ কিন্তু আপনি ইনভলভ না। দেখেন আমার ইকোনমিক অ্যাক্টিভিটিজ এর কারণে একটা ক্ষেত্রে আপনি বেনিফিটেড, আর একটা ক্ষেত্রে আপনি লুজার। বুঝেছে ব্যাপারটা? ওটা এক্সটার্নালিটি, মানে আমি ওই কাজটাতে ইনভলভ না, কিন্তু অন্য একজন এই কাজটা করছে, সে কারণে আমি কোনো ক্ষেত্রে লুজার হব বা কোনো ক্ষেত্রে গেইনার হব। লুজার হলে পজিটিভ নেগেটিভ এক্সটার্নালিটি, গেইনার হলে পজিটিভ এক্সটার্নালিটি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকু। আজকের ক্লাসটা আমি এক্সটেন্ড করবো না। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা জিডিপি, বাজেট, এগুলোর উপরে স্টাডি করব, মেইনলি গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের উপরে যাব, সেখান থেকে কিভাবে বাজেট ক্যালকুলেশন হয়, গ্রোথ রেট কিভাবে ক্যালকুলেশন হয় সেটাতে যাব। এবং এটার জন্য আমি টোটাল একটা নিউ চ্যাপ্টার আপনাদের, নিউ রেফারেন্স আপনাদেরকে দিব, বইটাও শেয়ার করে দিব আপনাদের গুগল ক্লাসরুমে। এন্ড আবারও বলছি, upcoming Friday, which means 4th September, we have an exam, our second CT, and the chapter is the syllabus is chapter 13 and chapter 11 from our reference book. Again 15 marks এর একটা কোশ্চেন হবে, আর হচ্ছে কি জাস্ট লাইক ফার্স্ট সিটির মতো করে আমরা এক্সামটা অ্যাটেন্ড করব। ম্যাম ডেটটা একটু আরেকবার বলবেন, নেটওয়ার্ক চলে গেছিল। 4 তারিখ, ফ্রাইডে 4 তারিখ 3:30 থেকে 5টা পর্যন্ত আমি টাইমিংটা, স্লটটা নিব আপনার ক্লাস, মানে আপনার ডিপার্টমেন্টে আমি স্লট নিয়ে রাখবো হচ্ছে 3:30 থেকে 4টা, আর হচ্ছে গিয়ে ওই সময় ওদের ক্লাস টেস্টটা হবে। ম্যাম চ্যাপ্টার গুলা 3:30 থেকে 5টা, 3:30 থেকে মেইনলি 5টা আমি টাইম নিব। আর চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 13, 11, অত কিছু মনে না থাকলে মনে রাখবেন কস্ট অফ প্রোডাকশনের উপরে, আর হচ্ছে গিয়ে ওই যে গুডস এর যে টাইপ অফ গুডস এর যে চ্যাপ্টারটা পড়েছি, এই দুটোর উপরে। প্রশ্ন হচ্ছে ম্যাডাম কিভাবে প্রশ্ন করবেন, আমাদের কিন্তু প্লে লিস্টে শেয়ার করা আছে ভিডিওস গুলো, তো ওখানে আরেকবার দেখবেন। ইফ স্পেশালি কস্ট অফ প্রোডাকশন থেকে বেশি প্রশ্ন করার জায়গা আছে আমার আসলে, মেইনলি এই দুটো চ্যাপ্টারই ইম্পর্টেন্ট, অনেক অনেক প্রশ্ন করার জায়গা আছে। মেমোরাইজেশনে যাবেন না, আন্ডারস্ট্যান্ডিং বাড়াবেন, বিকজ কোশ্চেন গুলো কনসেপচুয়াল হবে। এবং আমি কপি পেস্ট খুবই অপছন্দ করি, যারা ক্লাস টেস্টে কপি পেস্ট করেছেন তাদেরকে আমি অনেক পুয়ার মার্কিং করেছি। সো এইবার যদি ক্লাস টেস্টে আমি কপি পেস্ট পাই, একদম 0 দিয়ে দেওয়ার প্রিপারেশন আছে আমার। সো নিজে থেকে কাজ করবেন, মানে নিজে থেকে স্টাডি করবেন, এটা আমি রিকোয়েস্ট থাকবো। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ থার্সডে ক্লাসে দেখা হবে from 3, and ফ্রাইডে আমাদের এক্সাম। আসসালামু আলাইকুম। জি ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম।